দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 25। বিরক্তিতে এডেনের দুই ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। তার মনে হচ্ছে বউকে একটু কাছে পেলেই যেন দুনিয়ার সব দুর্যোগ একসাথে হাজির হয়। গাড়ির জানালায় বেশ কয়েকবার কর্কশভাবে টোকা পড়েছে, যা তার মেজাজ বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট। নোভা লজ্জায় এখনও এডেনের চওড়া বুকের মাঝে মুখ লুকিয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আবেগের বশে সে যে সব কথা এডেনকে বলেছে, সেগুলো মনে পড়তেই তার এখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিজেকে ছাড়িয়ে নিয়ে কোল থেকে নামার জন্য সে একটু নড়াচড়া শুরু করলে এডেন এক হাতে তাকে আরো শক্ত করে জাপটে ধরল। গাড়ির বাইরে দাঁড়িয়ে গ্যাভিন নাছোড়বান্দার মতো উকিঝুঁকি মারছে। সে এবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জানালার কাছের একদম কাছে এনে ভেতরে দেখার চেষ্টা করলো। আবারও ঠক ঠক শব্দ করে সে বেশ জোরেই বলে উঠল, বস, ও বস, আপনি কি ভেতরে আছেন? আমায় দেখতে পাচ্ছেন? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে গ্যাভিন এবার লাইটটা নিজের মুখের দিকে ঘুরিয়ে ধরল। রাতের অন্ধকারে নিজের মুখটাকে এক অদ্ভুত রূপ দিয়ে সে আবার বলল, আসলে গায়ের রংটা বেশি কালো হয়, আপনি হয়তো আমায় দেখতে পাচ্ছেন না, তাই নিজের মুখে লাইট মেরেছি। এই যে দেখুন, এখন দেখতে পাচ্ছেন তো? এডেন তার শক্ত চোয়ালজোড়া খিচিয়ে ধরে জানালার কাজটা সামান্য নিচে নামালো। বাইরে গ্যাভিন দাঁত বের করে এক চওড়া হাসি দিয়ে লাইটটা সরিয়ে নিল। এডেন দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বলল, তোর কি টাইমিং সেন্স নেই গ্যাভিন? গ্যাভিন যেন কিছুই বোঝেনি এমন একটা বোকার মতো হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কেন বস, আর আপনি এত রাতে এই নির্জন জায়গায় গাড়ির ভেতর কি করছেন? এডেন এবার কড়া ধমক দিয়ে বলল, আগে তোর ওই দাঁত বের করা হাসি বন্ধ কর, নয়তো এই অন্ধকারে তোর হাত পা কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ওই হলুদ দাঁতগুলো জ্বলজ্বল করছে। কোনো জ্যান্ত ভূত যদি তোকে এই অবস্থায় দেখে তবে সে নির্ঘাত ভয়ে পালাবে। বসের কথা শুনে গ্যাভিনের হাসি যেন আরও বেড়ে গেল। ভূত তাকে দেখে ভয় পাবে শুনে সে বেশ খুশি হলো। তবুও হাসি সামলে নিয়ে আবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এখানে কি করছেন সেটা তো বললেন না? গ্যাভিনের এমন সরাসরি প্রশ্নে নোভার অবস্থা নাজেহাল। সে লজ্জায় ঘেমে নিয়ে এডেনের বুকের ভেতর কুঁকড়ে যাচ্ছে। এখন এই লোকটা কি জবাব দেবে? তারা গাড়ির ভেতর কি করছিল তাকে সত্যি বলে দেবে? এডেন একদম নির্বিকারভাবে সপাটে জবাব দিল, বউকে চুমু খাচ্ছিলাম। কেন, তুই কি লাইভ দেখতে চাস আমি আমার বউকে ঠিক কিভাবে চুমু খাই? এডেনের এমন খোলামেলা উত্তরে এবার গ্যাভিন নিজেই কিছুটা লজ্জা পেয়ে গেল। সে মিটিমিটি হেসে কাচুমাচু হয়ে বলল, না বস, তার দরকার নেই, আমি তো আগেই দেখেছি আপনি। গ্যাভিনকে কথা শেষ করার সুযোগ না দিয়েই জানালার কাজটা সশব্দে বন্ধ করে দিল এডেন। গ্যাভিন বাইরে দাঁড়িয়ে থাকলেও তাতে বিশেষ কিছু মনে করল না। সে খুব ভালো করেই জানে তার বস দুনিয়ার সব জায়গায় পাহাড়ের মতো কঠোর হলেও ঠিক এই একটা মেয়ের কাছে এসে সে কতটা দুর্বল। এডেন এবার নোভার দিকে তাকালো, দেখলো এত ঝামেলার মাঝে মেয়েটা গভীর ঘুমে ঢুলছে। এডেনের ভেতরের অস্থিরতা বাড়িয়ে দিয়ে সে এখন শান্তির রাজ্যে পাড়ি জমিয়েছে। এডেন এক দীর্ঘশ্বাস ফেলল। নোভার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে গভীর ভালোবাসা একটা চুমু দিল। তারপর নোভাকে নিজের বুকের সাথে পরম যত্নে জড়িয়ে ধরে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। পরিত্যক্ত কারখানার সেই গুমট অন্ধকারে এক বীভৎস যজ্ঞ চলছে। অব্যবহৃত পড়ে থাকায় যে অস্ত্রগুলোতে কালচে মরিচা আর জং ধরে গিয়েছিল, আর সেগুলোকে শান দেওয়া হচ্ছে। ঘর্ষণে সেই তীক্ষ্ণ আর কর্কশ শব্দ বাতাসের বুক চিরে এক অশুভ হাহাকার তুলে পুরো কারখানা প্রাঙ্গণে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটি টানে ধাতব ফলার গা থেকে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে, যেন অন্ধকারের বুকে লাল চোখের সংকেত। প্রতিটি অস্ত্র এখন মৃত্যুর মতো শীতল আর ক্ষুরোধার। ধার দেওয়ার কাজ শেষ করে লোকটা অত্যন্ত নিপুণ হাতে অস্ত্রগুলোকে একটি পোটলায় গুছিয়ে রাখলো, যেন কোনো মূল্যবান রত্ন রাখছে। এরপর সে তার ঝুলি থেকে একটি ছোট ভাঙা আয়না বের করে হাতের তালুতে নিল। ধীর স্থিরভাবে সে তার সারা মুখে ধবধবে সাদা রঙের প্রলেপ মাখতে শুরু করলো। সেই ধবধবে সাদা ক্যানভাসের ওপর সে তার ঠোঁট দুটোকে চওড়া করে লাল রঙে রঞ্জিত করলো। আয়নার প্রতিফলনে এখন আর কোনো মানুষ নেই, আছে এক রক্তপিপাসু জোকার, যার হাসির আড়ালে লুকিয়ে আছে নরকের বীভৎসতা। অনেকদিন হলো সে কোনো তাজা শিকারের স্বাদ পায়নি। মানুষের তপ্ত রক্তের সেই নোনা ঘ্রাণ অনেকদিন তার মগজকে উত্তেজিত করেনি। তার ভেতরের আদিম জানোয়ারটা আজ ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে উঠেছে। পৈশাসিক এক আকাঙ্ক্ষা নিয়ে সে তার অস্ত্রের ভারী পোটলাটি কাঁধে তুলে নিল এবং কারখানা থেকে বেরিয়ে রাতের নির্জন রাজপথে পা বাড়ালো। রাতের এই প্রহরটি একদম নিস্তব্ধ, চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই।
সে একা হেঁটে চলেছে সেই জনশূন্য পথ ধরে। তার শিকারের তালিকায় সাধারণত থাকে কচি কিশোরী কিংবা যুবতী নারীরা। জোকারটার বিকৃত মস্তিষ্কের ধারণা অনুযায়ী তাদের মাংসে এক অনন্য ঘ্রাণ থাকে, যা তার নেশাকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু আজ আয়োজন করে বেরোতে তার অনেকটা দেরি হয়ে গিয়েছে। দিগন্তে ভোরের আবছা কুয়াশা দেখা দিতে শুরু করেছে। তবে একবার যখন সে সেজেগুজে হত্যার নেশায় বেরিয়েছে, তখন খালি হাতে ফেরা তার স্বভাবে নেই। প্রয়োজনে আজ মানুষের বদলে একটা কুকুর হলেও সে সাথে নিয়ে যাবে, কিন্তু শূন্য হাতে সে তার ডেরায় ফিরবে না। বিস্ময়করভাবে আজ রাজপথে একটা নেড়ি কুকুর অবধি তার চোখে পড়ল না। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সে ফুটপাত ধরে হেঁটে চলল, কিন্তু প্রাণের কোনো স্পন্দন নেই। হতাশায় যখন সে প্রায় ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই তার নজর কাড়ল রাস্তার এক কোণে বসে ঘুমে ঢুলতে থাকা একটি পথশিশু। মেয়েটির বয়স বড়জোর 8 কি 9 বছর হবে। ছেঁড়া পোশাকে ধুলো মাখা এক নিষ্পাপ শরীর। জোকারটির লোলুপ চোখ দুটো বাচ্চা মেয়েটির ওপর গিয়ে আটকে গেল। সে অত্যন্ত সতর্কতার সাথে আশেপাশের এলাকাটা পরখ করে নিল। কোথাও কেউ নেই, পৃথিবী যেন থমকে আছে। বাচ্চাটি কি তবে এখানে একা? সে আরও তীক্ষ্ণভাবে দৃষ্টিপাত করতে দেখল অদূরে একটি বন্ধ দোকানের সামনে এক মহিলা দাঁড়িয়ে আছেন। সম্ভবত তিনি এই মেয়েটির মা। অভুক্ত সন্তানের জন্য এক মুঠো খাবারের সন্ধানে হয়তো ওখানে গিয়েছেন। রাস্তার ওপরে জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো। দিনের আলো ফুটলে ধরা পড়ে যাওয়ার ভয় আছে। তাই সরাসরি বাচ্চাটিকে তুলে নেওয়ার ঝুঁকি সে নিল না। সে অত্যন্ত ধূর্ততার সাথে কাছের এক ঘন অন্ধকারের আড়ালে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে সে খাবারের লোভ দেখে ইশারায় বাচ্চাটিকে ডাকতে শুরু করলো। গতকাল থেকে কিছু না খেয়ে থাকা ক্ষুধার্ত মেয়েটি খাবারের কথা শুনে ঘুম ঘুমো চোখে ঢুলতে ঢুলতে জোকারটির দিকে এগিয়ে গেল। মেয়েটি যখন একদম অন্ধকারের বলয়ের ভেতর ঢুকে পড়ল, জোকারটি বিন্দুমাত্র সময় নষ্ট করল না। পকেট থেকে একটি বিশেষ রাসায়নিক স্প্রে বের করে সজোরে মেয়েটির নাকে মুখে ছিটিয়ে দিল। মুহূর্তে মেয়েটি চেতনা হারিয়ে নিথর হয়ে মাটিতে পড়ে গেল। জোকারটি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে শিশুটিকে নিজের কাঁধে তুলে নিল এবং পলকেই অন্ধকারের অতলে মিলিয়ে গেল। সকাল হতে সূর্যমামার দেখা মিললেও কিয়ানের মনের আকাশে জমে থাকা মেঘগুলো কাটেনি। অস্থির পায়ে সে ঘরের ভেতর অনবরত পায়চারি করে যাচ্ছে। তার মস্তিষ্কের স্নায়ুগুলো এক অদ্ভুত জটিল সমীকরণে আটকে পড়েছে, যার কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। কাল সারা রাত দুশ্চিন্তায় অতল সাগরে ডুবে থাকায় তার চোখের পাতায় এক মুহূর্তের জন্য ঘুম নামেনি। কেবল একটি প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছে। বিশাল এই রাইলি ম্যানরের রহস্যময় 3য় তলার সেই বদ্ধ দরজার ওপারে আসলে কি এমন লুকানো আছে? আজ রানু বাড়িতে নেই যে তাকে মনে সব সংশয়ের কথা খুলে বলবে। সবচেয়ে বড় কথা, আজ ভোরের আলো ফোটার ঠিক আগে কিয়ান নিজের চোখে সেই অভিশপ্ত 3য় তলা থেকে দুটো অস্পষ্ট ছায়ামূর্তি নিচে নেমে যেতে দেখেছে। সেই দৃশ্য দেখার পর থেকে তার আত্মা যেন ভয়ে থরথর করে কাঁপছে। সে কিছুতেই মেলাতে পারছে না, যে তলার দরজা বছরের পর বছর বন্ধ, সেখানে মাকড়সার জাল জমে পাহাড় হয়েছে, সেখান থেকে জীবন্ত ছায়ামূর্তি বের হয় কি করে। কিয়ান বুঝতে পারছে এক অদৃশ্য ও মরণঘাতী মায়াজালে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। এই রহস্য ভেদ করতে না পারলে তার নিস্তার নেই। আজরানকে এই রহস্যের ভাগিদার করা বৃথা, কারণ এমন সব বিষয়ে সে কখনোই কিয়ানের সঙ্গী হবে না। অগত্যা কিয়ান স্থির করল সে লিলির সাহায্য নেবে। লিলি এই বাড়ির সন্তান, তার কাছ থেকে হয়তো কোনো না কোনো সূত্র পাওয়া যেতে পারে। হাঁটতে হাঁটতে কিয়ান লিলির ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। লিলি তখন মাত্রই তৈরি হয়ে কলেজের জন্য বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কিয়ানকে তার ঘরের দরজায় দেখে সে বেশ অবাক হলো। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আরে ভাইয়া, আপনি সকাল সকাল আমার ঘরে? কিছু কি লাগবে আপনার? কিয়ান কিছুটা ইতস্তত বোধ করলো। গলা পরিষ্কার করে নিয়ে আমতা আমতা করে বলল, আসলে লিলি, তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল, একটু সময় হবে? লিলি হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়ই, বলুন না প্লিজ। কিয়ান লিলিকে তার বিছানায় বসার ইঙ্গিত দিল এবং সে নিজেও লিলির ঠিক উল্টো পাশে বসে পড়ল। কিছুক্ষণ নীরব থেকে কিয়ান সরাসরি মূল প্রসঙ্গে চলে এলো। অত্যন্ত সতর্ক গলায় সে জিজ্ঞেস করলো, লিলি, তোমাদের বাড়ির ওই 3য় তলাটা কি সবসময় এভাবে বন্ধ রাখা হয়? লিলি সহজভাবে উত্তর দিল, কেন বলুন তো? কিয়ান এবার আরও একটু গভীর হওয়ার চেষ্টা করলো। কিন্তু কেন? এত বড় একটা তলা এভাবে দিনের পর দিন তালাবদ্ধ করে রাখার কোনো নির্দিষ্ট কারণ আছে? লিলি এবার কিছুটা গম্ভীর হয়ে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে মেঝের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আসলে এটা আমাদের পরিবারের একটা
ব্যক্তিগত এবং গোপনীয় কারণে বন্ধ করে রাখা হয়েছে। কিয়ানের কৌতূহল এবার সীমা ছাড়িয়ে গেল। সে একটু সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো, কি সেই কারণ লিলি? মানে ওখানে কি কেউ থাকে, কোনো মানুষ? লিলি তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে একটু ভয়ার্ত স্বরে বলতে শুরু করলো, আসলে ওই তলায় যাওয়ার ওপর আমাদের সবার করা নিষেধাজ্ঞা আছে। আমার গ্র্যান্ডমা বলতেন ওখানে এক অদ্ভুত আর অশুভ শক্তি বাস করে। তারা নাকি পুরো তৃতীয় তলাটা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। শোনা যায় ওখানে যে বা যারাই পা রেখেছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। লিলি যখন অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো বলছিল, তখন কিয়ান হঠাৎ করে উচ্চস্বরে হেসে উঠল। তার গোল গোল চোখ দুটো লিলির দিকে তাকিয়েছিল বিস্ময়ে, কিন্তু পরক্ষণেই সে হাসিতে ফেটে পড়ল। আর ইউ সিরিয়াস লিলি? মানে এই যুগে এসেও তোমরা এইসব অলৌকিক শক্তি আর ভ্যানিশ হয়ে যাওয়ার গল্পে বিশ্বাস করো? হাসতে হাসতে কিয়ানের চোখের কোণে পানি চলে এলো। লিলি এবার বেশ বিরক্ত হয়ে ভ্রুকুচকে কিয়ানের দিকে তাকালো। তার কণ্ঠস্বরে স্পষ্ট অভিমান ফুটে উঠল, দেখুন, এই কারণেই আমি কাউকে এসব বলতে চাই না। সবাই এটাকে উপহাস মনে করে। আপনাকেও বললাম না, যদি না আপনি আমার ভাইয়ের এত কাছের বন্ধু হতেন। লিলিকে এভাবে চটে যেতে দেখে কিয়ান দ্রুত নিজের হাসি থামানোর চেষ্টা করলো। সে গম্ভীর হওয়ার ভান করে পুনরায় জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। তো এখন পর্যন্ত তোমাদের ওই রহস্যময় তলায় গিয়ে কতজন মানুষ ভ্যানিশ বা নিখোঁজ হয়েছে? কিয়ানের এই প্রশ্নে লিলির মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। এক বিমর্ষ কালো ছায়া নেমে এলো তার ফর্সা মুখে। কেমন এক অদৃশ্য অস্বস্তি তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। লিলির চোখ দুটো জলে চিকচিক করে উঠল। সে হয়তো কথাটি এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু কি আর নাছোড়বান্দা, সে সত্যটা আজ জেনেই ছাড়বে। লিলি অবশেষে হার মেনে ধরা গলায় বলল, রোজ, আমার আদরের বড় বোন রোজলিনকে চিরতরে হারিয়েছি আমি এই তৃতীয় তলায়। শুধু তাই নয়, আমার বিগ গ্র্যান্ড মাকেও কেড়ে নিয়েছে ওই অভিশপ্ত তলা। তারা সেই যে ওখানে গেলেন আর কোনোদিন ফিরে আসেননি। কিয়ানের হাসিমুখ মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে গেল। সে বাকরুদ্ধ হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অস্ফুট স্বরে কেবল বলতে পারল, তোমার তোমার একটা বড় বোন ছিল। লিলি অশ্রুভেজা চোখে জানালার ওপারে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার খুব মিষ্টি আর লক্ষ্মী একটা বড় বোন ছিল। ভালোবেসে আমরা সবাই ওকে রোজ ডাকতাম। কিন্তু এখন সে আর আমাদের মাঝে নেই। অনেক বছর আগে ওই অন্ধকারের তলাতেই সে হারিয়ে গিয়েছে চিরতরে। বাড়ির বিশাল প্রাঙ্গণে আজ এক অদ্ভুত অভূতপূর্ব দৃশ্য। যে বাড়িতে সবসময় বারুদের গন্ধ আর গম্ভীর নির্দেশের প্রতিধ্বনি পাওয়া যেত, আজ সেই বাড়িতে ফুলে ফুলে সুশোভিত। পুরো বাড়িটি যেন এক রূপকথার বাগানে পরিণত হয়েছে। একজন নির্মম গ্যাংস্টার বসের কঠোর জীবনধারার সাথে এই ফুলের সমারোহ যেন একদমই বেমানান। তবু অসম্ভব এক ব্যাপার আজ বাস্তবে রূপ নিয়েছে। আর এই পুরো ডেকোরেশনের নৈপথ্যে রয়েছে বসের দুই বিশ্বস্ত সেনাপতি, গ্যাভিন এবং অলিভার। তারা রাত জেগে নিজ হাতে প্রতিটি কোণ সাজিয়েছে। তবে চিন্তার বিষয় হলো, এডেন জায়দাত এখনও এই সাজসজ্জা দেখেনি। সে কোনো কালই জাঁকজমক বা অতিরিক্ত আলোকসজ্জা পছন্দ করে না। গ্যাভিন আর অলিভার মনে মনে কিছুটা সিটিয়ে আছে। বস বাড়ি ফিরে যদি এই ফুলের জঙ্গল দেখে ক্ষেপে যান, তবে তাদের হাড়গোড় আস্ত থাকবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ আছে। চারদিকে সন্ধ্যায় ধূসর ছায়া নামতে শুরু করেছে, আর এডেনের ফেরার সময়ও ঘনিয়ে এসেছে। বিয়ের এই ছোটখাটো আয়োজনে খুব বেশি লোকজনকে আমন্ত্রণ জানানো হয়নি। কেবল বিশেষ ঘনিষ্ঠ কয়েকজন আর ব্যবসায়িক অংশীদারদেরই বলা হয়েছে। অতিথিরা ধীরে ধীরে প্রাসাদে প্রবেশ করছেন। প্রত্যেকের মনেই আজ চরম কৌতূহল, কে সেই ভাগ্যবতী বা দুর্ভাগা নারী যে এই ভয়ঙ্কর গ্যাংস্টার বসের অর্ধাঙ্গিনী হতে চলেছেন, যাকে এক পলক দেখার জন্য সবার চোখ এখন ওপরতলায় নিবদ্ধ। এইডেন সবেমাত্র নিচে নেমে এসেছে। চারপাশে ফুলের সমারোহ আর সুগন্ধি তাকে কিছুটা অবাক করলেও সে নিজেকে সংযত রেখেছে। হাতে দামি মদের গ্লাস নিয়ে সে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর সাথে কথা বলছে। তবে তার মন পড়ে আছে অন্য কোথাও। নোভার নিচে আসার সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে, তবু তার দেখা নেই। এডেন বারবার ওপরতলার সিঁড়ির দিকে তাকাচ্ছে। তার নিজের ভেতরটাই আজ কেমন উড়ু উড়ু করছে। সব আভিজাত্য আর গাম্ভীর্য বিসর্জন দিয়ে মন চাইছে ছুটে গিয়ে নোভাকে এক পলক দেখে নিতে। অবশেষে নিজের অবাধ্য মনের কাছে হার মেনে অতিথিদের ফেলে রেখেই সে ওপরতলায় যাওয়ার জন্য পা বাড়ালো। ওদিকে নোভা আয়নার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা এক চমৎকার প্রিন্সেস গাউন, মাথায় সাদা জর্জেটের পাতলা ওড়না। তার সোনালি চুলগুলো
বড় বড় কাল করে কাঁধের দুপাশে ছড়িয়ে দেওয়া। নোভাকে আজ হুবহু কোনো বিদেশি রাজকন্যার মতো লাগছে। বাঙালি বধূ সেজে ওঠা না হলেও এই পাশ্চাত্য সাজে তার রূপের ছটা যেন হাজার গুণ বেড়ে গিয়েছে। এই সামান্যতম সাজেই তাকে এতটাই মায়াবী লাগছে যে তার দিক থেকে চোখ ফেরানো দায়। নোভা আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে নিচে নামার রিহার্সেল দিচ্ছে। প্রচণ্ড সেন্সিটিভ আর ইন্ট্রোভার্ট হয়, এত মানুষের সামনে যাওয়ার কথা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। অস্বস্তিতে সে বারবার নিজের ওড়না ঠিক করছে। ঠিক সেই মুহূর্তে এডেন ঘরের দরজায় এসে থামল। নোভাকে দেখা মাত্রই তার হৃদস্পন্দনের গতি যেন শতগুণ বেড়ে গেল। মানুষের মুখে প্রচলিত আছে মেয়েরা কবুল বলার পর নাকি তাদের রূপের জৌলস বহুগুণ বেড়ে যায়। আজ নোভাকে দেখে এডেন বুঝতে পারছে কথাটি কত বড় ধ্রুব সত্য। মাথায় লম্বা ঘোমটা দেওয়া সেই স্বর্গীয় রূপের অধিকারী নোভাকে দেখে পাথরে এডেনের মুখ থেকে অবচেতন মনে বেরিয়ে এলো, মাশাল্লাহ। পেছনে কারো অস্তিত্ব আর ভরাট কণ্ঠস্বর টের পেয়ে নোভা ঝট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখলো এডেন এক থমকানো দৃষ্টি নিয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। এডেনের সেই তীব্র চোখের ভাষা পড়ে নোভা এক ঢোক গিলল। তার বুকের ভেতরটা ধড়ফড় করতে শুরু করেছে। এডেন ধীর পায়ে এগিয়ে এসে ঠিক নোভার সামনাসামনি দাঁড়ালো। সে অত্যন্ত কোমল হাতে নোভার মাথা থেকে ওড়নাটা সামান্য সরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকালো। নোভাও আজ আর চোখ নামালো না। সে সরাসরি এডেনের গভীর আর নেশালো চোখ জোড়ায় চোখ রাখলো। তৎক্ষণাৎ এডেন যন্ত্রণাদায়ক ভালো লাগায় চোখ বুজে ফেলল। নোভার সেই মায়াবী চোখের মণিগুলো সহ্য করার ক্ষমতা যেন তার নেই। সে অত্যন্ত নেশালো কণ্ঠে শুধালো, ডোন্ট লুক অ্যাট মাই আইস সানশাইন। নোভা বাধ্য মেয়ের মতো সাথে সাথে চোখ নামিয়ে নিল। এডেন এবার নোভার চিবুক ধরে আলতো করে তার মুখটা উঁচিয়ে ধরল। নিজের কপাল নোভার শুভ্র কপালের সাথে ঠেকিয়ে সে একদম ফিসফিস করে মালিকানা সত্ত্বের সুরে বলে উঠল, মাইন, অনলি ফাকিন মাইন। এই মুহূর্তে পুরো পৃথিবী একপাশে আর এই দুই হৃদয়ের মৌন কথোপকথন অন্য পাশে। নিচে অপেক্ষমান কয়েকশো মানুষের কথা যেন তারা বেমালুম ভুলেই গিয়েছে। কেবল আছে এইডেন আর তার রূপসী রাজকন্যা নোভা। নোভার বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। এইডেনের শরীরে সেই অদ্ভুত তামাকার দামি পারফিউমের মিশেল ঘ্রাণ নাকে আসতেই নোভার মস্তিষ্ক ঝিমঝিম করতে থাকে। লোকটা যখন এতটা নিবিড় হয়ে কাছে আসে তখন নোভা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক অজানা নেশা তাকে আচ্ছন্ন করে দেয়। সে কোনো মতে নিজের শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, নিচে যাওয়া যাক, সবাই বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছে। এডেন সরল না, বরং আরও একটু ঝুঁকে নোভার কানের লতিতে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, নিচে যেতে একদম ইচ্ছে করছে না সানশাইন। তার চেয়ে বরং একটা ফ্রেঞ্চ কিস করি, জাস্ট একটা, কেউ দেখবে না। নোভার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে এক ঝটকায় এডেনের শক্ত বাঁধন থেকে নিজেকে সরিয়ে নিয়ে রাগী গলায় বলল, আপনি চলুন তো নিচে, সারাক্ষণ এত চুমু চুমু করেন কেন? একটু তো লোক লজ্জার ভয় রাখুন, বেহায়াপনে একটু কমান এবার। এডেনের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে কপাল কুঁচকে বলল, আজ একটা সামান্য চুমু চেয়েছিলাম বলে এইটুকু একটা বাচ্চা মেয়ে আমাকে বেহায়া বলার সাহস পেল। ঠিক আছে, দিলাম না কিস, তাতে কি হয়েছে? মরে যাব নাকি আমি? কথাটা বলে এডেন হঠাৎ বাজ পাখির মতো ছোঁ মেরে নোভার ঠোঁটে ঠাস করে একটা তপ্ত চুমু বসিয়ে দিল। নোভা কিছু বুঝে ওঠার আগেই সে সরে দাঁড়িয়ে দম্ভের সাথে বলল, দেখলে দিলাম না তো কিস, তাতে আমার কি এমন ক্ষতি হলো? নোভা বড় বড় চোখ করে এডেনের এই পাগলামি আর চপলতার দিকে তাকিয়ে রইল। এই লোকটা যে আসলে একটা আস্ত সাইকো তা সে প্রতি মুহূর্তে প্রমাণ করে দেয়। এডেন নিজে থেকে আবার নোভার ওড়নাটা টেনে টুনে তার চেহারা ঢেকে দিল, যাতে বাইরের কারোর নজর তার ওপর না পড়ে। এরপর নিজের বলিষ্ঠ হাতের ওপর নোভার নরম হাতটি রেখে রাজকীয় ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে এলো তারা। তারা যখন সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো অমনি নিচতলায় সব কোলাহল থেমে গেল। বড় হলরুমের সবকটা হাইলাইট করা আলো এখন এই নবদম্পতির ওপর নিবদ্ধ। অতিথিদের ভিড়ের মাঝে অ্যাভিলিনকে দেখা যাচ্ছে। সে একপাশে দাঁড়িয়ে নোভার দিকে তীক্ষ্ণ হিংস্র চোখে তাকিয়ে যান্ত্রিকভাবে করতালি দিচ্ছে। এইডেন নোভাকে আগলে রেখে ধীরলয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। হলরুমের মাঝখানে দাঁড়িয়ে উপস্থিত সকলের সামনে অত্যন্ত গম্ভীর আর গম্ভীর স্বরে নোভাকে পরিচয় করিয়ে দিল সে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিট মাই ওয়াইফ, দ্য লাভ অফ মাই লাইফ, মিসেস নোভা জায়েদাত। চারপাশে গুঞ্জন শুরু হলো। সবাই তৃষ্ণার্ত চাতকের মতো নোভার চেহারা দেখার জন্য উকিঝুঁকি মারছে। কিন্তু এডেনের কড়া নির্দেশে নোভার মাথায় থাকা সেই লম্বা ঘোমটা
তার পুরো মুখমণ্ডলকে আড়াল করে রেখেছে। দীর্ঘ ৮ ঘন্টা ধরে একইভাবে বসে থেকে আর মানুষের কৌতূহলী নজর সইতে সইতে নোভার কোমর আর ঘাড় ধরে এলো। দম বন্ধ করা এক অস্বস্তি তাকে গ্রাস করছে। সে একটু স্বস্তি পেতে ওয়াশরুমে যাওয়ার অজুহাতে উঠে দাঁড়ালো। নিচতলা একটি নির্জন করিডোরের শেষ মাথায় থাকা ওয়াশরুমে ঢুকে সে দরজা বন্ধ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল সে। মাথা থেকে সেই ভারী ঘোমটা সরিয়ে চুলগুলো একটু ঠিক করলো। বাইরে কত পদের রাজকীয় সব খাবার সাজানো, অথচ এদিনের কড়াকড়িতে সে একদানাও পেটে দিতে পারছে না। বেসিনে হাত ধুয়ে সে আবার ওড়না দিয়ে মাথা ঢেকে বাইরে বেরোলো। করিডোর দিয়ে হাঁটা শুরু করতে হঠাৎ করে পুরো প্রাসাদের লাইট চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে নোভা থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে একজোড়া বলিষ্ঠ হাত তাকে সজোরে পেছনের দেওয়ালের সাথে চেপে ধরল। মাথায় চোট পেয়ে যন্ত্রণায় কুঁকড়ে উঠল সে। তার কণ্ঠনালীর ঠিক ওপর অত্যন্ত ধারালো আর শীতল কোনো ধাতব বস্তুর অস্তিত্ব টের পেতেই নোভার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। তীক্ষ্ণ সেই ফলা নোভার নরম চামড়া চিরে ভেতরে বসে যাচ্ছে। যন্ত্রণায় আর আতঙ্কে নোভার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে অনুভব করতে পারছে লোকটার গরম নিঃশ্বাস তার গালের উপর আছড়ে পড়ছে। চারিদিকে নিস্তব্ধতায় নোভা লোকটার চেহারা দেখতে না পারলেও তার অশুভ উপস্থিতি তাকে কুঁকড়ে দিচ্ছে। ১ ইঞ্চি নইলে নির্ঘাত তার গলা চিরে যাবে। অন্ধকার যেন নোভাকে গিলে খাচ্ছে। সে নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে ভাঙা আর কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, আপনি কে? কি চাই আপনার আমার কাছে?" সেই ছায়ামূর্তিটি কয়েক মুহূর্ত পাথরের মতো স্থির হয়ে রইল। এরপর অত্যন্ত ধীরলয়ে নোভার কানের একদম কাছে মুখ নামিয়ে আনলো। সেই তপ্ত বাতাসের ঝাপটায় নোহার হৃদস্পন্দন থমকে গেল। লোকটা একদম নিচু আর নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, "জানেমান, ইটস মি।" কণ্ঠস্বরটা চেনা লাগলেও নোভার মস্তিষ্ক এখন কাজ করছে না। করিডোরের অন্ধকারে ঝিলিক দিয়ে উঠল সেই ধারালো ছুরির ফলা। নোভার শিরদাঁড়া বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুরো প্রাসাদের আলো একসাথে জ্বলে উঠল। অন্ধকারে সেই বিভীষিকা কেটে যেতেই নোভা সরাসরি তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকালো। সামনের দৃশ্য দেখে সে এতটাই হতবিহ্বল হয়ে পড়ল যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তার চোখের সামনে ঠিক এইডেনের মতোই সেই রহস্যময় ভিন্ন রঙের চোখের মণি জোড়া জ্বলজ্বল করছে। লোকটার পুরো দেহ কুচকুচে কালো পোশাকে আবৃত, মুখটা কাপড়ে ঢাকা থাকায় শুধু ওই তীক্ষ্ণ চোখ দুটোই দেখা যাচ্ছে। নোভার দু চোখ নোনা জলে টলমল করছে। সে অস্ফুট স্বরে কাপা গলায় উচ্চারণ করল, আপনি?" লোকটা কোনো উত্তর দিল না। সে নোভার কণ্ঠনালীর কাছ থেকে তার ধারালো ছুরিটা সরিয়ে নিল এবং সেটির ফলার দিকে নির্লিপ্তভাবে তাকালো, যেখানে নোভার তাজা রক্ত লেগে আছে। এরপর অত্যন্ত শীতল আর রহস্যময় কণ্ঠে বলল, "সি ইউ সুন জানেমান।" চোখের পলক ফেলার আগেই লোকটা করিডোরের ছায়ের সাথে মিশে যেন হাওয়ায় মিলিয়ে গেল। নোভার এক মুহূর্ত দেরি না করে দ্রুত বেগে দৌড়ে মেইন হলের দিকে গেল। সেখানে গিয়ে দেখল এডেন ঠিক আগের মতোই অতিথিদের মাঝে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। নোভার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তবে ওই লোকটা কে ছিল যার চোখের মণিজোড়া হুবহু এইডেনের মতো? নোভা ভয়ে কাঁপতে কাঁপতে এইডেনের একদম গা ঘেঁষে দাঁড়ালো। সে সন্তর্পণে এইডেনের গায়ে সেই পরিচিত করা পারফিউমের ঘ্রাণ নিল। না, সেই লোকটার গায়ের ঘ্রাণ তো এমন ছিল না। কিন্তু ওই চোখ, ওই চাহনিতে এইডেনেরই প্রতিচ্ছবি ছিল। এক গভীর রহস্যের জালে নোভা যেন ক্রমশ তলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে লোক সমাগম কমতে শুরু করলো। অতিথিরা বিদায় নিচ্ছেন। মূলত এইডেনের এসব জাঁকজমক কোনো কালেই পছন্দ নয়। আজ সে কেবল নোভার খুশির কথা ভেবেই এই ভিড় সহ্য করেছে, নয়তো অনেক আগে হয়তো সব লাথি মেরে সরিয়ে সে এখান থেকে চলে যেত। অবশেষে সব ঝুটঝামেলার অবসান ঘটিয়ে এডেন তার বেডরুমে ফিরে এলো। সে ক্লান্তিতে কাউচে বসে নিজের কপালে হাত দিয়ে ঘষতে। দীর্ঘ একদিনের ধকলের পর কিছুটা বিশ্রাম তার বড্ড প্রয়োজন। সে চোখ মেলে তাকাতেই দেখল নোভা তার ঠিক সামনে ড্রেসিং টেবিলের সামনে বসে একাগ্রচিত্তে গা থেকে এক এক করে ভারী জুয়েলারিগুলো খুলছে। গাউনটা ঘাড়ের কাছ থেকে সামান্য আলগা হয়ে থাকায় নোভার সেই মোমের মতো শুভ্র পিঠ আর মসৃণ ঘাড় এডেনের চোখে ধরা দিল। সেই দৃশ্য দেখে এডেনের ভেতরটা এক অদ্ভুত নেশায় বোধ হয়ে গেল। সে বারংবার শুকনো ঢোক গিলছে। এই মেয়েকে কাছে পাওয়ার এক আদিম তৃষ্ণায় সে প্রতি মুহূর্তে তৃষ্ণার্ত হয়ে উঠছে। ৩১ বছরের এক পূর্ণ যুবক যখন তার সমস্ত পুরুষত্ব দিয়ে কোনো নারীকে কামনা করে, তখন সেই উত্তাল আবেগের ঢেউ সামলানো কি এই সপ্তদশী কিশোরীর পক্ষে আদৌ সম্ভব?
এইডেন ধীর পায়ে এগিয়ে এসে নোভার ঠিক পেছনে দাঁড়ালো। নোভা তখনও টুলে বসে আছে। এইডেন নিচু হয়ে নোভার সেই উন্মুক্ত ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এলো। আয়নায় দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি রেখে সে অত্যন্ত তৃষ্ণার্ত গলায় নোভাকে জিজ্ঞেস করলো, আমার চোখে কিছু দেখতে পারছো জান? নোভা আয়নার ভেতর দিয়ে এডেনের চোখের দিকে তাকালো। দেখলো তার সেই ভিন্ন রঙের চোখ জোড়া এখন লালচে হয়ে উঠেছে। নোভা চোখ নামিয়ে নিল নিজের। এডেন আর নিজেকে সংবরণ করতে পারল না। সে নোভাকে বসা অবস্থায় পাজকোলা করে কোলে তুলে নিল এবং বিছানার দিকে পা বাড়ালো। সে নোভার মুখের একদম কাছে মুখ নিয়ে নাকের সাথে নাক ঘষে ফিসফিস করে নেশালো কণ্ঠে বলল, তোমাকে আজ পুরোটা চাই আমি। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। নিজেকে পাগল পাগল লাগছে। আজ রাতটা আমি তোমার ওই উন্মুক্ত বক্ষে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চাই। নোভা কোনো উত্তর দিতে পারল না। তার নিঃশ্বাস আটকে আসতে এক অজানা ভালো লাগার উত্তেজনায় সে ছটফট করছে। এইডেন নোভাকে অতি সাবধানে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দিল। রুমের সব আলো নিভিয়ে দিয়ে কেবল কোণের সেই হলদেটে ম্লান আলোটা জ্বালিয়ে এসে নোভার সামনে এসে দাঁড়ালো। সে ধীর স্থির হাতে তার শার্টের বোতামগুলো এক এক করে খুলতে শুরু করলো। তার তীক্ষ্ণ দৃষ্টি তখনও নোভার ওপর স্থির, যেন সে তার শিকারকে চোখের আড়াল হতে দেবে না। তার মন ও মস্তিষ্কে তখন কেবল একটি সুরই প্রতিধ্বনিত হচ্ছে, হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটা আমার। চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাতছাড়া যাক ব্যস্ততার আর বারণ, লিখব তোমার হাতে আমি আমার মরণ, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটা আমার।